নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্বন্ধে আপনাদের ধারণা বা জ্ঞান বা সেই বিষয়টি নিয়ে একটা প্রাথমিক কিছু বিষয় আপনার জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যাটির নাম সুগার বা ডায়াবেটিস। এমন একটি রোগ যে রোগটা নিয়ে বলতে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ এত পরিমাণে মানুষের বর্তমানে সুগার বা ডায়াবেটিস ধরা পড়ছে। প্রত্যেকটি পরিবারে আপনি যদি গিয়ে নক করেন দেখবেন প্রত্যেকটি পরিবারে একজন বা দুজন মানুষের বর্তমানে সুগার বা ডায়াবেটিস রয়েছে। নামটা ভীষণ সুন্দর, সুগার, শুনেই মনে হয় কি মিষ্টত্ব বিষয়টিতে, কিন্তু বিন্দু মাত্র এতে কোনো মিষ্টত্ব নেই, কোনো সৌন্দর্য নেই বা কোনো ভালো লাগা বা ভালোবাসা নেই। কারণ রোগটিকে সাইলেন্ট কিলার বলা হয়, যে রোগটি আপনার জীবনকে কুড়ে কুড়ে খেয়ে নেবে। একটা সমস্যা সুগার হিসেবে সে তো আপনার শরীরে প্রবেশ করে, কিন্তু শুধুমাত্র সুগার পর্যন্ত কিন্তু সেই সীমাবদ্ধ থাকে না। আপনারা প্রত্যেকেই মোটামুটি আমাদের অনুষ্ঠানের দৌলতেও, যদি শুধুমাত্র আপনি আমাদের অনুষ্ঠানও দেখে থাকেন, তাহলে আমাদের অনুষ্ঠানের দৌলতে আপনারা কিন্তু বর্তমানে জেনে গিয়েছেন সুগার বা ডায়াবেটিস থেকে প্রচুর সমস্যা আসতে পারে। এবং আজকে আমরা ঠিক সেই বিষয়টি নিয়ে আরও একবার আলোচনা করব। সুগার বা ডায়াবেটিস আপনার হলো কি না, আপনি কি করে বুঝবেন, হলে আপনি কি করবেন। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার জন্য দারুণ একটি বক্তব্য রেখেছে, যেটা অন্য কোনো প্যাথিতে কোনো চিকিৎসক রাখেননি। সেটা হচ্ছে সারা জীবন মেডিসিন খাওয়ার প্রয়োজনীয়তা নেই আপনার। ইনসুলিন তো দূরের কথা, একটা নির্দিষ্ট সময় পর আপনি স্বাভাবিক জীবনযাপন কিন্তু লিড করতে পারবেন এবং তার পাশাপাশি সাইড ইফেক্টের হাত থেকে আপনাকে সম্পূর্ণভাবে রেহাই দেওয়া হবে। আর এটা তখনই সম্ভব আপনি যখন পৌঁছে যাবেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে ঠিক এই বিষয়টি নিয়ে আমরা আরও একবার কথা বলবো এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি আজকে এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনার সঙ্গে একটু আলোচনা করব। সুগার নামটা তো ভীষণ সুন্দর একটি নাম। আমরা ভাবি বাড়িতে অতিথি এলে প্রথমে কিন্তু মিষ্টিই দিই, কিন্তু যখন রক্তে আমাদের এই মিষ্টত্বটা বেড়ে যায় তখন কিন্তু মোটেই সেটা ভালো কথা নয়। একটু সুগার নিয়ে প্রাথমিক ধারণা আমরা আজকে আরেকটু তৈরি করতে চাই। দেখুন, আমরা যে খাদ্য খাবার খাই তার মধ্যে কিছু কিছু খাদ্য খাবার এমন থাকে যেটার মধ্যে এই সুগারের কিন্তু পাওয়া যায়। আর আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু সুগারের প্রয়োজন আছে, কারণ সুগার কি করে, সুগারটা যখন ভাঙতে থাকে, ভেঙে আমাদের যখন খাদ্য খাবারের মধ্যে সুগারটা থাকে ওটা ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এবং গ্লুকোজটা কি করে, আমাদের যে প্রত্যেকটা কোষ আছে সেই কোষটাকে কিন্তু সে এনার্জি সাপ্লাই করে। আর শরীরের মধ্যে যদি এনার্জি না থাকে তাহলে কিন্তু আমরা বেঁচেই থাকবো না। কারণ দেখবেন কোনো যেন মৃত ব্যক্তিকে যদি কেউ দেখে থাকেন, কিছুক্ষণ পর আস্তে আস্তে কিন্তু তার বডিটা ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে যে এনার্জিটা, যে একটা কি বলবো, যে সুগার থেকে যে একটা এনার্জি পায় বডি, সেটা কিন্তু আস্তে আস্তে জিরোতে নেমে যায় এবং বডি ঠান্ডা হয়ে যায়। তার মানে আমাদের বেঁচে থাকার জন্য সুগারটা দরকার, কিন্তু কতটা দরকার, একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণের অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু শরীরে আমাদের সুগারের প্রয়োজন আছে, বা বলতে পারেন যে গ্লুকোজেরও প্রয়োজন আছে। কারণ আমাদের বডি ফাংশন না হলে করবে না, সেটা আমরা ঘুমিয়ে থাকি বা জেগে থাকি। এবার যেটা হচ্ছে, এবার অতিরিক্ত যদি সুগার হয়ে যায় তাহলে কি হয়, এই ব্যাপারে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে তাহলে আলোচনায় ফিরবো। ব্যালেন্স থাকার প্রয়োজনীয়তা রয়েছে, সুগার হোক বা যে কোনো বিষয় হোক। তবে কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে, আমার হাই প্রেসারের প্রবলেম আছে। এবারে আমি এমনি ওষুধ খাচ্ছি, মানে অ্যালোপ্যাথি খাচ্ছি, কিন্তু আমি যখনই ওষুধ খাচ্ছি তারপর মানে আমার প্রেসার ঠিকঠাক থাকছে, কিন্তু ওষুধটা বন্ধ করে দিতে মানে প্রেসারটা হাই হয়ে যাচ্ছে, মাথা মানে টলটল করছে। এবারে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে এরকম কেন হচ্ছে, বলছে মানে সারা জীবন আপাতত আপনাকে এই ওষুধটা খেয়ে যেতেই হবে। আমি চাইছি যে ওষুধটা না খেয়ে, আমি প্রোগ্রাম অনেক দেখেছি ডাক্তারবাবু, আজকে শুনেছি যে মানে সারা জীবন ওষুধ খেতে হয় না, প্রেসার কন্ট্রোলে থাকবে, মানে কিছুদিন কিছু টটকা মানে কিছু খাবার মেনটেন বা এমনি কিছু করলে ঠিক থাকে। আমি শুনেছি, প্রোগ্রামটা ফলো করি, তো আমি আজকে ফোন করলাম। আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, ওনার অ্যাকচুয়ালি হাই প্রেসারের সমস্যা আছে। হাই প্রেসারের সমস্যা, একটু বয়সটা একটু বলে দিন।
32 বছর বয়স। আর 32 বয়সটা কমই। কমই। এবং আপনার কি সুগারের প্রবলেম আছে, মানে যেটা ডায়াবেটিস? না স্যার, আমার সুগারের কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর কোনো সমস্যা নেই? একটা প্রবলেম শুধু এই জাস্ট হাই প্রেসারের। হ্যাঁ, আর ওই হাই প্রেসারের জন্য মানে আমি মানে মাঝে মাঝে এমন মাথা টাথা হয়ে যায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন স্যার, আপনি অনেক দিন ধরে আমাদের এনবিপির প্রোগ্রাম দেখছেন। এটাতে আপনার সচেতনতা বাড়ছে যে কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু আপনার সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে না, আপনার যে সমস্যাটাকে সেটা ঠিক করাতে হবে। একটাই রিকোয়েস্ট করব প্রথমেই, যে আপনি যখন জেনে গেছেন যে এর একটা সুরাহা করার জায়গার আছে, এটা চিকিৎসা করে সারিয়ে নেওয়ার জায়গার আছে, তাহলে কিন্তু আর দেরি করবেন না। হেল্পলাইনে একটা কল করবেন প্রোগ্রাম শেষ হওয়ার পর, জেনে নেবেন কবে আবার শিলিগুড়িতে আমাদের টিম থাকছে, ডক্টরসরা থাকছেন, সেখানে গিয়ে কিন্তু এই মাসে কিন্তু দেখিয়ে নিন, আর ডিলে করবেন না, কারণ একটা থেকে কিন্তু নতুন নতুন রোগের সৃষ্টি হয়। আমি আসছি এবার আপনার সমস্যাটা, যেটা আপনার হাই বিপি আছে, আপনার সুগারের প্রবলেম নেই বা ডায়াবেটিস না নেই আপনার, কিন্তু এই যে হাই বিপি রয়েছে এর কিছু কিছু কারণ থাকে। কেন অ্যাকচুয়ালি কি হয়, হাই প্রেশারটা হয় কি, প্রেশারটা কি, আমাদের যে রক্তের নালীগুলো আছে সেটার একটা মাপ আছে, এবং আমরা যখন জন্মে যাই তখন একটা সঠিক মাপে কিন্তু আমাদের ওই নল দিয়ে কিন্তু আমাদের ব্লাড ফ্লো করে, রক্ত চলাচল করে, যাতে আমাদের সারা শরীরে আমাদের রক্ত চলাচল করে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের যে খাদ্য খাবারগুলো বা পুষ্টি সেটা সারা শরীরে নিয়ে যায়, যাতে আমরা বেঁচে থাকতে পারি। এবার সেগুলো হার্ট পাম্প করে করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় রক্তটাকে। এই যে আমাদের যে ব্লাডের যে নালীগুলো বললাম, সেগুলোর যে মাপটা, সেই মাপটা কিন্তু হাই প্রেশার যখন থাকে দেখা যায় যে মাপটা কোনো একটা কারণে আস্তে আস্তে সরু হতে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সুগার আছে, তার জন্য, এটা আমরা পরে আসছি ব্যাপারটা, তার জন্য কিন্তু নালীগুলো সরু হতে পারে। কেন, কীভাবে আমি বলছি। তবে এখানে একটা পলি পড়তে থাকে, মানে নোংরা জমতে থাকে, আমি বলতে পারি, যেই নোংরাগুলো জিনিসগুলো আমাদের ব্লাডের মধ্যে ঢুকে থাকে এবং সেটা আমাদের অতটা প্রয়োজন নেই, সেটা শরীরের মধ্যে ঢুকে আছে মানে আমার ক্ষতি করছে। দেখবেন, এটা উদাহরণ দিলে বুঝবেন, আমাদের যে বাড়ির যে জলের লাইনগুলো, ঠিক আছে, ওটা কিন্তু দেখবেন 1 বছর 2 বছর পরপর কিন্তু ওগুলো পরিষ্কার করাতে হয়, না হলে কী হয়, জলের যে ফোর্সটা সেটা কমে যায়। এইবার এটা তো ধরুন একটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের যখন শরীরের ভেতরে থাকে ব্যাপারটা, তখন কিন্তু আমরা সাধারণভাবে ওটা জানতেও পারি না যে ওটা কতটা মানে পলি পড়েছে বা নোংরা জমেছে, এবং দেখা যায় যে ওই রক্ত চলাচলের রাস্তাটা সরু হয়ে গেছে। যখনই সরু হয় তখন ও কিন্তু হার্ট প্রথমে কিন্তু একই স্পিডে রক্তটা পাঠাতে থাকে, তখন কিন্তু তার যে ধাক্কাটা মারে সেই মানে পাইপগুলোর ওয়ালের মধ্যে, সেইটাই হচ্ছে প্রেশার। ঠিক আছে, প্রেশার একটা নর্মাল থাকতেই হবে, মানুষ না হলে বেঁচে থাকবে না, কারণ ব্লাড সার্কুলেশন হবে না। ব্লাড সার্কুলেশন না হলে তাহলে আমাদের যে এনার্জি, আমাদের কোষ পাবে না, মানে কোষগুলো, সেলগুলো, আমাদের বডির যে সেল, সেগুলো খাদ্য খাবার রিসিভ করতে পারবে না, তার জন্য ব্লাডের প্রেশার দরকার। কিন্তু যখনই ওটা বেশি হয়ে যাচ্ছে, একটা টাইমের পর আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। আজকে ধরুন যার হাই প্রেশার আছে, খুব শীঘ্রই এটা এমনও হতে পারে যে তার কিন্তু কিডনির সমস্যা হতে পারে। কারণ কি, কিডনিতে যে পাইপগুলো গেছে ব্লাডের, সেগুলোও কিন্তু সরু হয়ে আছে, তখন কি হয়, একটা ধাক্কা দেয়, কিডনির ওপরেও একটা প্রেশার আসে। তো এগুলোর জন্য আপনার কিন্তু এই রোগটাকে সারিয়ে নিতে হবে। আপনার যেটা হচ্ছে এখন যে আপনি বারে বারে ওষুধ খেতেই হচ্ছে, এর কিন্তু অন্য ওয়ে আছে আয়ুর্বেদাতে, যেটা আপনার সারা জীবন ধরে কিন্তু ওষুধ খেতে হবে না, আস্তে আস্তে কিন্তু আপনার দেখা যাবে যে ওষুধের মাত্রা কমছে। এর জন্য কি করতে হবে, ডিলে না করে, কারণ একটা রোগ থেকে আরও একটা রোগ, নতুন রোগের সৃষ্টি হয়, তাই জন্য এই ক্রনিক রোগকে কোনোদিন ফেলে রাখতে নয়। এটাকে কি করতে হবে, যখনই আপনি বুঝে গেছেন, জেনে গেছেন যে আজকে আপনার এই সমস্যাটা হয়ে গেছে, এটার আপনার একটা পার্মানেন্ট সলিউশন দরকার, তাহলে কিন্তু আপনার অবশ্যই আয়ুর্বেদাতে এসে দেখাতে হবে, এনবিপিতে এসে দেখাতে হবে। এনবিপির ডক্টরস টিম রয়েছে, ওনারা আপনাকে গাইড করবে, কিভাবে, প্রথমে আপনাকে গাইড করবে যে আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত, কিভাবে আপনি মেনটেন করবেন যাতে আপনার অতিরিক্ত মানসিক চাপ না বাড়ে, অতিরিক্ত রেগে না যেতে যান, বা আপনার খাদ্য খাওয়ার কেমন হবে। তার পাশাপাশি যে ওখানে অলরেডি ক্ষতিটা হয়ে রয়েছে সেটাকে ঠিক করার জন্য আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা এটা কিন্তু ওনারা সারিয়ে তুলতে পারবে। তবে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে এটা যে আমরা বোঝাতে পারছি আপনাদের যে একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের হাত ধরে সত্যি আপনাদের সারা জীবন মেডিসিন খাওয়ার প্রয়োজনীয়তা নেই, সত্যি তাড়াতাড়ি সুস্থ হওয়ার দিনটা আপনার জন্য কিন্তু ওয়েট করবে যখন আপনি এনবিপিতে কিন্তু পৌঁছে যাবেন। বাড়ির এবং আপনার নিজের সকলের মুখে
কিন্তু হাসি ফুটবে। আর সে কারণে আমরা বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে ভুলবেন না, ফোন করুন, যোগাযোগ করুন। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বান্টিকা বলছি, ট্যাংরা দিয়ে। ট্যাংরা? হ্যাঁ, হ্যাঁ বলুন, কি প্রবলেম? মায়ের সুগার, প্রেশার। মায়ের বয়স কত? 58। 58। কতদিন ধরে সুগার আর প্রেশার আছে? অনেকদিন ধরে। অনেকদিন। মেডিসিন খাচ্ছেন তো? হ্যাঁ। আচ্ছা, তা কেন ফোন করলে, কেন এখানে কেন ফোন করলে? হ্যাঁ, সুগারের ইনসুলিন নিচ্ছে। বোঝা যাচ্ছে না, আরেকবার বলো। সুগারের ইনসুলিন নিচ্ছে। ইনসুলিন নিচ্ছে। আচ্ছা, তাহলে কি ইনসুলিনটা ছাড়ানো যায় কিনা সেটা জানার জন্য ফোন করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। শুনতে থাকুন। দেখুন, আমরা সুগার নিয়ে আলোচনা করছি। আমাদের যেটা বলছিলাম যে আমাদের একটা মিনিমাম সুগার দরকার, যেটা হচ্ছে আমাদের শরীর কাজে লাগিয়ে সে বেঁচে থাকে। এবার অতিরিক্ত মাত্রায় যখন সুগারটা হয়ে যায় তখনই কিন্তু গন্ডগোল। এবার অতিরিক্ত মাত্রায় সুগারটা হয় কেন? এই যে উনি বললেন যে মা ইনসুলিন নিচ্ছেন মানে হয়তো ইনজেক্ট করে ইনসুলিনটা নিতে হচ্ছে। এবার কি হয়, যখন ডায়াবেটিস হয়, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিনটা আমাদের যে প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়। কখন সিক্রেশন হয়? যখন আমরা খাদ্য খাবার খাই যার মধ্যে সুগার থাকে, যখন সেটা ব্লাডে যায় তখন কিন্তু প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়। কারণ কি, কতটা মানে ইনসুলিন ব্লাডের মধ্যে থাকবে বা ইনসুলিনের কাজ হচ্ছে সেই সুগারটাকে কোষ অবধি পৌঁছে দেওয়া, ঠিক আছে? ও হাত ধরে ইনসুলিন কি কাজ করে, যে হাত ধরে এই সুগারটাকে তার কোষের মধ্যে, সেলের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু যখন এই সমস্যাগুলো হয়, প্যানক্রিয়াস ঠিকমতো ফাংশন করতে পারে না, তখন কম পরিমাণে হয় ইনসুলিনটা তৈরি হচ্ছে যতটা দরকার। আমরা খাদ্য খাবার যতটা খাচ্ছি তার থেকে যতটা সুগার বেরাচ্ছে, সেটার জন্য যতটা আমাদের ইনসুলিন দরকার ততটা হয়তো আমাদের প্যানক্রিয়াস তৈরি করতে পারছে না। অথবা এমন হতে পারে যে আমাদের শরীরের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, বাধা তৈরি হয়ে গেছে, যে ইনসুলিনটা ঠিকমতো কাজে লাগাতে পারছে না শরীর। এই দুটো ক্ষেত্রেই তখন কি করতে হবে, আমাদের কিন্তু বাইরে থেকে এই যে ইনসুলিন ইনজেকশনটা দিচ্ছে, সে কি করছে, সে এই ইনসুলিনের যে কাজ সেটা করে দিচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে দেখা যাচ্ছে দিনের পর দিন এটা করতে করতে একটা টাইমে, প্রথমে দেখুন কি হয়, সাধারণভাবে যখন কারো সুগার ধরা পড়ে তাকে ওরাল মেডিসিন দেওয়া হয়, ওষুধ খায়, ট্যাবলেট। তাহলে যদি ওটা সেরে যেত তাহলে একটা টাইমের পর ট্যাবলেট খাওয়াটা বন্ধ হয়ে যেত, কিন্তু ওটা সারছে না। হয়তো সেই সময় প্যানক্রিয়াসের ক্ষমতা যখন ধরা পড়লো, প্যানক্রিয়াসের ক্ষমতা হয়তো আছে যে 50% প্যানক্রিয়াস কাজ করছে এবং 50% করছে না। এবার দিনের পর দিন বাইরে থেকে যখন ওটা দিয়ে যাওয়া যাচ্ছে, একটা পরে তখন আর ট্যাবলেটটা কাজ করছে না, তখন আবার তার মানে সুগার বেড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে, তখন আবার ইনসুলিন ইনজেকশন দিতে হচ্ছে। এবার ইনসুলিন ইনজেকশন যখন দিতে হচ্ছে তখন তো সাফিসিয়েন্ট দিয়ে দিচ্ছে, যে ডোজটা দিচ্ছে যতটা দরকার ততটাই দিয়ে দিচ্ছে। এবার কি হলো, প্যানক্রিয়াসের যে ক্ষমতা আরও কমে গেল। মানে আমরা দেখতে পাই না, যখন আমরা দেখবেন আপনি যদি 5 দিন ছুটিতে থাকেন, তারপর যখন আপনি আবার কাজে আসেন তখন একটা অলস ভাব লাগে, মনে হয় যেন আরেকটু রেস্ট নিতে পারলে ভালো, মানে কাজ করার ইচ্ছেটা চলে যায়। এই প্যানক্রিয়াসের ক্ষেত্রেও তাই হয়, যখন বাইরে থেকে ইনসুলিনটা পেয়ে যাচ্ছে তখন আর প্যানক্রিয়াস কাজ টাচ করতে চায় না, সে চুপচাপ বসে থাকতে চায়। এরকম করতে করতে দিনের পর দিন করতে করতে তার ফাংশনটাই যেন নষ্ট হয়ে যায়। তখন সারা জীবন ধরেই কিন্তু এই ওষুধগুলো খেয়ে যেতে হচ্ছে বা ইনজেকশন নিয়ে যেতে হচ্ছে। তাহলে সলিউশন কিভাবে পাবেন? আপনি যেটা চাইছেন যে এই সমস্যাগুলো আছে তার থেকে বেরিয়ে আসতে, তাহলে অবশ্যই আপনার কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা করাতে হবে। কারণ যতটুকু আপনার প্যানক্রিয়াসটা ভালো আছে সেটা যাতে সুস্থভাবে নিজের কাজ করতে পারে, সেটাকে যাতে আরও ইমপ্রুভমেন্ট দেওয়াতে পারে, তার জন্য কিন্তু আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করলে তার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। অবশ্যই তার জন্য কি দরকার, আপনার ডাক্তারবাবুদের পরামর্শ দরকার, এবং আপনি এনবিপিতে ডাক্তারবাবুদের কাছ থেকে কিন্তু সেই পরামর্শ পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আপনার নিয়ারেস্ট কোথায় আছে। কারণ একটা কথা বললাম একটু আগে যে সুগার থেকে কিন্তু আরও নতুন নতুন রোগেরও সৃষ্টি হয়, তাই ফেলে রাখবেন না। যখনই দেখবেন ছোটোখাটো কোনো সাইন বা সিমটম আমরা আলোচনা করব সেগুলোর থেকে আসছে সেগুলো, তখনই কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন। একদম খুব সুন্দর করে কিন্তু ডক্টর ভাদুরী কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন যে সুগার বা ডায়াবেটিসটা আমাদের কেন হচ্ছে, বা ইনসুলিনটা নেওয়ার পর কেন আমাদের শরীরে ইনসুলিন ছাড়ার
দেওয়ার ইচ্ছাটাই আর থাকে না, মানে ইনসুলিন আপনি ছাড়তেই পারবেন না, সারা জীবন ইনসুলিন আপনাকে নিতেই হবে, এই বাধ্যবাধকতায় আপনাকে যেন কেউ আষ্টে পৃষ্ঠে বেঁধে দেয়। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কখনোই পছন্দ করে না যে আপনার শরীর কাজ করবে না, কৃত্রিমভাবে কিছু আপনার শরীরে এসে কাজ করবে। তাই স্বাভাবিকভাবে কিভাবে আপনি আপনার জীবনযাপন করতে পারবেন সেটাই কিন্তু শেখায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমি জানিয়ে দেবো যে কোন চেম্বারে কোন ডক্টরকে কবে আপনারা পেয়ে যাচ্ছেন, তবে তার আগে চট করে একটু দেখে নিই কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া লিলুয়া থেকে বলছিলাম। লিলুয়া থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে মানে আমাকে তো সারাদিন ওই রোদে ঘুরে ঘুরে কাজ করতে হয়, ওর কারণে ওই ঘাড়ে টেন পড়ে, কালো হয়ে যায়, অনেক ক্রিম লাগাচ্ছি তাও কমছে না। ওটা কি আয়ুর্বেদিক কিছু সলিউশন আছে? বেশ বেশ বেশ। আচ্ছা, আপনি কি এর আগে কোনো ডাক্তারবাবু দেখিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন? না, হ্যাঁ দেখিয়েছিলাম, দিয়েছিলাম, ঠিক হচ্ছে না। না, দেখিয়ে কোনো টেস্ট বা কিছু করেছিলেন ঘাড়ের? না, কোনো টেস্ট করানো, একটা ক্রিম দিয়েছিলাম, ওটা লাগাও ঠিক হয়ে যাবে। তাও ঠিক হয়নি তো? আচ্ছা, আপনার কি ধরনের কাজ? আপনি ঘুরে ঘুরে কাজ করেন বলছেন, কি ধরনের কাজ? হ্যাঁ, মানে মার্কেটিং কোনো জব করতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। দেখুন, আমাদের কি হয়, শরীর একটা গঠন থাকে। এবার গঠনটা মানে কি, আমার কতটুকু ক্যাপাসিটি। এইবার একটা সাধারণ মানুষ যখন তার বাইরে গিয়ে কাজ করে তখন কিন্তু শরীরের ওপরে চাপ পড়ে এবং শরীর নিজেকে ঠিক রাখার জন্য কিছু মেকানিজম আছে, নিজের কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো কিন্তু সে অ্যাপ্লাই করে। এই যে আপনার যে ব্যথাটা হচ্ছে, আপনি যদি সেটাকে জোর করেও কাজটা করতে যান, তার মানে আপনি আপনার শরীরের বিরুদ্ধে গিয়ে কাজটা করছেন। এবং দিনের পর দিন এটা করতে করতে একটা টাইমে এমন আসবে তখন কিন্তু আপনার মারাত্মক আকার ধারণ করবে, যে এখন শুধু ব্যথা হচ্ছে, পরে দেখা যাবে যে ঘাড়ের ওখানে ক্ষয় হচ্ছে। এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় স্পন্ডেলাইটিসের সমস্যা। তো সেখানে কি হয়, যে দুটো হাড়ের যে মাঝখানে গ্যাপ, সেখানে অনেক সময় কমে আসে এবং সেখানে দুটো হাড়ে ঘষা খেতে থাকে, সেখানে ক্ষয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলো এলে কিন্তু আরও কষ্টটা বেড়ে যাবে। এমন দেখা গেছে স্পন্ডেলাইটিস থেকে কিন্তু মানুষের মাথা ঘোরায়, বমি পায়, এইসবও কিন্তু হয় যখন আরও অ্যাডভান্স স্টেজে যায়। তো আপনার যে কষ্টটা হচ্ছে, আপনি যে বাইরে খুব বেশি কাজ করছেন, তাহলে আপনার লোডটা বেশি হয়ে যাচ্ছে। এই লোডটা আপনি তো ছাড়তে পারছেন না, কিন্তু আপনি ডাক্তারবাবুদের কাছে আসুন, আমাদের এনবিপিতে এসে আপনি দেখান। তার জন্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ওনারা বলবেন আপনাকে, যদি বলে কোনো এক্সরে করতে, সেই এক্সরে রিপোর্ট দেখবেন ওনারা। এইগুলোর পর বোঝা যাবে যে আপনার সত্যি কেন ব্যথাটা হচ্ছে। ওটা কি শুধু ওজনটা ক্যারি করার জন্য হচ্ছে, নাকি আপনার ঘাড়ে কোনো সমস্যা হয়ে গেছে। যদি ওজনটার থেকে হচ্ছে, তাহলে আপনার ওটা ম্যানেজ করতে হবে, ওজনটা যাতে আপনি বেশি না ক্যারি করেন সেটা দেখতে হবে। আর যদি ঘাড়ে কোনো সমস্যাটা দেখা অলরেডি স্টার্ট হয়ে গেছে সমস্যাটা, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট করাতে হবে। আর ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন এই এনবিপি আয়ুর্বেদাতে। কেন পার্মানেন্ট সলিউশন? কারণ এখানে যে কারণে আপনার ওই ব্যথাটা হচ্ছে, সেই কারণটা, সেই সূত্রটা বা সেই জায়গাটায় যে সমস্যা, সেটাকে কিন্তু রিপেয়ার বা ঠিক করা হবে এই আয়ুর্বেদার মাধ্যমে। তার জন্য ফেলে রাখবেন না। এখনই আপনি এতদিন ধরে ব্যথা হয়তো হয়েছে, আপনি হয়তো টিভিতে আজকে প্রোগ্রামটা আমাদের দেখছেন, একটা কাজ করুন, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন কোথায় আপনার কাছাকাছি আমাদের ডক্টরসরা বসছে এনবিপি থেকে। এনবিপির ডক্টরসরা যেখানে বসছে সেখানে গিয়ে আপনি দেখাবেন এবং ট্রিটমেন্ট নিন, এটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। উনি আরেকটা সমস্যা বললেন যে ওনার ঘাড়টা খুব কালো হয়ে যাচ্ছে, একটা ট্যান পড়ে যাচ্ছে। আচ্ছা, তো তার জন্য বা এনবিপি তে কি কিছু আছে? হ্যাঁ অবশ্যই, দেখুন দুটো, আপনার ঘাড় যদি, আপনার ওজনটা কত আমরা ঠিক শুনতে পেলাম না বা জানতে পারলাম না। দেখুন, এখানে দুটো ব্যাপার, একটা নর্মাল একটা ট্যান পড়ে যায় সূর্যের আলো থেকে, সূর্যে বেশি রোদে যদি থাকা হয়, এখন সেখানে কোনো মুখের প্রোটেকশান বা স্কিনের প্রোটেকশান নিলে সেখান থেকে ট্যান পড়ে এবং সেটাকে কিন্তু ঠিক করা যায়। আয়ুর্বেদাতে তার ট্রিটমেন্ট আছে, এনবিপিতে তার ট্রিটমেন্ট আছে। আরেকটা, আপনার যে ঘাড়ে অনেক সময় দেখা যায় এখানে একটা শেকলের মতো দাগ পড়ে গেছে, বিশেষ করে যারা মোটা তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। অনেকের দেখা যায় একটা আর্মপিটে, মানে বগলের এখানে ওই রকম একটা কালো একটা ভাব এসছে। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রাইভেট পার্টের ওই সব জায়গায় এরকম কালো দাগ এসছে। এটা কিন্তু সুগারের বা ডায়াবেটিসের একটা সিমটমও হতে পারে। ঠিক আছে, তাই জন্য এইটা কেন হয়েছে জন্য খুব জরুরি জানা জন্য কি করতে হবে, আপনার ডাক্তারবাবুদেরকে দেখাতে হবে। আপনি এনবিপিতে আসুন, এই ব্যাপারগুলো আলোচনা করুন, ওনারা দেখে কিছু টেস্ট করতে হলে সেটাও বলে দেবে। আর যদি ওনারা দেখে মনে করেন যে না, শুধু ওষুধের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে, তাহলে তো ওনারা তৎক্ষণাৎই আপনাকে ওষুধ দিয়ে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট স্টার্ট করে দেবে।
একদম, মানে আপনি ভাবছেন আপনার ট্যান পড়ে গেছে, ওই ঝামা দিয়ে ঘষে আমি ট্যানিং তুলে দেবো, এটা কিন্তু ইম্পসিবল, এটা কিন্তু সম্ভব নয়। আর এর জন্য অনেকগুলো কারণ রয়েছে, যেটা কিন্তু উনি বললেন যে আপনার সুগার থেকেও আসতে পারে, ওভার ওয়েট যাদের, খুব মোটা হয়ে যাচ্ছেন তাদেরও এরকম একটা ট্যান পড়তে পারে। তো সেটা আপনার পক্ষে বাইরে থেকে ঘষাঘষি করে তোলা সম্ভব নয়, উচিত নয়। সে কারণে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 বা 37, আরেকবার বলবো 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে এবং জেনে নিতে হবে যে আপনার কাছাকাছি কোন চেম্বারটি কিন্তু রয়েছে। একটু জানিয়ে রাখবো যে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কোন চেম্বারে কবে পাচ্ছেন। সোমবার করে মধ্যমগ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার করে ওনাকে শিবপুর চেম্বারে পাচ্ছেন, বুধবার ওনাকে বাল্টিগুড়িতে পাচ্ছেন এবং শোভাবাজার চেম্বারে পাচ্ছেন। বৃহস্পতিবার উনি কিন্তু থাকছেন অবশ্যই দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলা চেম্বারে, শুক্রবার বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার আপনারা কিন্তু খিদিরপুরে পেয়ে যাচ্ছেন এবং রবিবার অবশ্যই ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে আপনারা মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন শুক্রবার করে, সোমবার আপনারা বেলুর চেম্বারে পাচ্ছেন এবং মঙ্গলবার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ল্যান্সটাউন চেম্বারে ডক্টর এস ঘোষালও কিন্তু থাকেন বৃহস্পতিবার করে এবং তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে কিন্তু আসতে হবে। পাশাপাশি ডক্টর এন ভট্টাচার্যকে জেলার প্রচুর অনেকগুলি চেম্বারে আপনারা পাচ্ছেন। তার মধ্যে আপনারা মেচেদাতে পেয়ে যাচ্ছেন, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর, এই চেম্বারগুলি রয়েছে। ডক্টর এ হালদারকে আপনারা হেরিয়ায় পাচ্ছেন, মুর্শিদাবাদের বহরমপুরে পাচ্ছেন। দিল্লি আপনারা জানেন প্রত্যেক মাসে চেম্বার থাকে, সেখানে ডক্টর বি শর্মা সংস্থার ডিরেক্টরও থাকেন এবং অবশ্যই ডক্টর এ হালদার থাকেন, তার জন্য কিন্তু ফোন করতে হবে। কৃষ্ণনগরে কিন্তু চেম্বার রয়েছে, নদিয়ার বন্ধুরা তার জন্য একটু ফোন করে নেবেন। এছাড়া আপনারা হেরিয়া এবং আরামবাগে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডক্টর এস ঘোষালকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি কিন্তু আপনারা নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে। এখানেই শেষ নয়, তার পাশাপাশি আপনারা কিন্তু ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন নতুন অনেকগুলি চেম্বার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাদের জন্য নিয়ে আসছে, তার মধ্যে আসামের গুয়াহাটি কিন্তু রয়েছে, যেটা 28শে জুলাই সেদিন ওপেনিং। প্রথম দিন অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। গঙ্গারামপুরে নতুন চেম্বার কিন্তু শুরু হচ্ছে জুলাই মাসের একেবারে মিডলে, সেখানেও প্রথম দিন থাকবে সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং অবশ্যই থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এছাড়া বাংলাদেশে প্রত্যেক মাসের লাস্ট উইকে কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য একটু আপনাদের ফোন করে যোগাযোগ করে নিতে হবে। আরেকটি নতুন খবর আপনাদের জন্য, যারা বনগাঁর দিকের বন্ধুরা রয়েছেন, মানে বনগাঁ, গুমা, হাবড়া, বিরা, অশোকনগর, মচলন্দপুর, ওই দিকে যারা রয়েছেন তাদের এতদিন পর্যন্ত মধ্যমগ্রাম চেম্বারে আমরা আসতে বলতাম, এখন কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা কিন্তু আগস্টের ফার্স্ট উইকে চেম্বার পেয়ে যাচ্ছেন এখন থেকে বনগাঁতে নতুন চেম্বার ওপেনিং। ডেটটা আমরা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করলে জানিয়ে দেবো, কিন্তু আগস্টের ফার্স্ট উইকেই কিন্তু ওপেনিং রয়েছে। বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বার কিন্তু আপনাদের নোট করতে হবে। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি, অলোক। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম মধ্যে লাল লাল দাগলা হচ্ছে, গায়ে খুব চুলকাচ্ছে প্রচন্ড। আচ্ছা, আপনার কি সুগারের কোনো প্রবলেম আছে, সমস্যা? না না। আচ্ছা, আর আপনার এটা কখন হয় অ্যাকচুয়ালি? যে মানে কোনো সিজন ওয়াইজ হয় কি, যে শীতকাল, গরমকাল, বর্ষাকাল এরকম কিছু আছে নাকি হঠাৎ করে হয়েছে? ওই গরমে যে হয় বেশি চুলকা। আচ্ছা, এখনো কি রয়েছে আপনার গায়ে ওরকম? এখন হালকা আছে। এর জন্য কোনো কি আপনি ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করাইনি, টুকটাক ওষুধ খেয়েছি। তাতে কিছু কমেনি? হালকা কমেছে আবার চুলকা। আচ্ছা, শুনতে থাকুন আপনি। প্রথম কথা হচ্ছে, স্কিন হচ্ছে আমাদের একটা এমন মানে অর্গান বলবো, আমাদের শরীরে সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন, এবং সেটা কি করে আমাদের ভেতরের সমস্যাগুলোকে রিফ্লেক্ট করায়। মানে ভেতরে যদি আমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার কিন্তু বাহির প্রকাশ আমরা দেখতে পাই স্কিনের মধ্যে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন স্কিন লাল হয়ে গেছে, কোথাও গোটা উঠছে, কোথাও দেখবেন যে একটা ইনফেকশানের মতো হচ্ছে। সেটা শুধু স্কিনের ওপরের থেকে হয় তা নয়, ভেতরে সমস্যা থাকলেও কিন্তু সেরকম আমাদের বাইরে তার প্রকাশ পায়। তো আপনার যেটা হচ্ছেন বলছে লাল লাল হয়ে যাচ্ছে, এটা আপনি ঠিক করে যদি আরেকটু বুঝিয়ে বলতে পারতেন আরও ভালো হতো। তবে দেখুন, এরকম অ্যালার্জিটিক রিয়াকশানও হয়, দেখা যায় অনেক সময় অনেক খাদ্য থেকে সেটা হতে পারে অ্যালার্জিক রিয়াকশান। আবার অনেক সময় অনেক ক্লাইমেটিক মানে ওয়েদারের জন্য অনেক সময় দেখা যায় যে অনেকের যদি এরকম থাকে যে কি বলবো,
হিট অ্যালার্জি থাকে, যে অতিরিক্ত গরমে হয়তো দেখা যাবে যে গরমটা যখন আপনি জামা কাপড় পরে রয়েছেন তখন হয়তো আপনি ওটা ফিল করছেন না, যেই জামা কাপড় খুললেন দেখলেন চুলকোচ্ছে এবং সেখানে ফুলে ফুলে যাচ্ছে, লাল লাল ছোপ 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 হয়ে যাচ্ছে, এরকমও হতে পারে। তো এগুলো কিন্তু শুধু একটা ক্রিম ওপর থেকে মেখে দিলে সারবে না, কোনো দিন সারবে না। তৎক্ষণাৎ একটু কাজ হবে, তারপরে কিন্তু আবার যখন ওই পরিস্থিতিটা আসবে আবার হবে আপনার, ঠিক আছে। অনেক সময় ফাঙ্গাল ইনফেকশানও হয়, দেখা গেছে সুগারের থেকেও কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশান হয়। অনেকেরই দেখা যায় যে ইচিং হয়, চুলকোচ্ছে, ওটা কি দেখা গেল সেখানে যখন ডাক্তারবাবুরা দেখলেন যে ওটা একটা ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে কিন্তু এটা হতে পারে। তো আপনার কি করতে হবে, এটাকে যদি সারিয়ে তুলতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার আসতে হবে আমাদের এনবিপিতে। আপনার কাছাকাছি কোথায় এনবিপির চেম্বার হচ্ছে সেটা জেনে নিন কথা বলে হেল্পলাইন নাম্বারে, এবং সেখানে গিয়ে ফেলে না রেখে, কারণ ফেলে রাখলে আজকে হয়তো আপনি একটা ট্যাবলেট খেয়ে সিমটমটাকে কমিয়ে দিলেন, যেটা দেখতে পাচ্ছেন সেটাকে কমিয়ে দিলেন, সেটা যে কারণে হয়েছে সেটা কিন্তু কমলো না। আলটিমেটলি কি হলো, দিনের পর দিন হতে হতে তখন দেখবেন সেই ওষুধটা কাজে লাগবে না, আরও কিছু বড় ওষুধ বা বেশি ওষুধ লাগছে। তার থেকে বেটার আপনি পার্মানেন্টলি এটাকে কিওর করার জন্য আয়ুর্বেদাতে ট্রিটমেন্ট করুন। আমাদের এনবিপি আয়ুর্বেদাতে ট্রিটমেন্ট করলে এটা দেখবেন আস্তে আস্তে যেই কারণে হচ্ছে সেই কারণটাই কিন্তু আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। একদম, তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সুগার বা ডায়াবেটিস, এর জন্য তো যোগাযোগ করতেই হবে, কারণ অন্যান্য সমস্যাগুলো হয়তো কারুর হয় কারুর হয় না। সুগার এমন একটি রোগে বর্তমানে পরিণত হয়েছে যেটা আমাদের সকলের হচ্ছে এবং ভবিষ্যতে গিয়ে সকলের হবে। আমি একটু শুধুমাত্র এটা জানতে চাইবো যে আমি সুগার পেশেন্ট কিনা বা আমার সুগার হয়েছে কিনা, তার জন্য কি একটা নির্দিষ্ট সময় পর একটা রিপোর্ট করে নেওয়া কি ভালো? একদম, দেখুন কিছু সাইন অ্যান্ড সিমটমস আছে যেগুলো খুব প্রাথমিকভাবে যদি আমরা দেখতে পাই, ধরুন আমি নর্মাল এখন চলছে, যখন হঠাৎ এই সিমটমগুলো যদি আমার ক্ষেত্রে চলে আসে তাহলে কিন্তু আমার একটু নজর দেওয়া দরকার, আর তখন কিন্তু টেস্ট করানো অবশ্যই দরকার, কারণ আজকাল অল্প বয়সেও কিন্তু সুগার ধরা পড়ছে। সেটা কি দেখা যাবে যে আমার খুব বেশি খিদে পাচ্ছে, আগে হয়তো সেটা ছিল না, হঠাৎ করে খুব বেশি খিদে পাচ্ছে, খাবার খাচ্ছি তাও আবার যেন মনে হচ্ছে আবার খাই কিছুক্ষণ পরে, বা এই বারে বারে এই খিদের ব্যাপারটা আসছে। খিদের সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে আমার পেচ্ছাপের মাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। আগে হয়তো আমি যতবার আমি টয়লেট যেতাম তার থেকে কিন্তু টয়লেটটা আমি এখন খুব বেশি যাচ্ছি, জলের তৃষ্ণাটা পেয়ে যাচ্ছে, তেষ্টা যেটা বলি, খুব থার্স্ট হচ্ছে, আমরা অতিরিক্ত জল খাচ্ছি। তারপরে এই যে সিমটমগুলো, অথবা দেখা যাচ্ছে ছোটোখাটো কোথাও কেটে গেলে চট করে সারতে চাইছে না, এরকম সিমটম যখন আপনি চট করে দেখবেন, বা হঠাৎ দেখলেন যে আপনার খুব মোটা ছিলেন হট করে রোগা হয়ে যাচ্ছেন, কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, যেরকম খাবার দাবার খাচ্ছিলেন সেরকমই খাচ্ছেন, এইসব সিমটম দেখলে একদম ফেলে রাখবেন না, তাড়াতাড়ি ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন এবং এটা ট্রিটমেন্ট করিয়ে অল্প থাকতেই সেটাকে সারিয়ে নিন। একদম। আর কেন আপনি আসবেন বলুন তো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? তার বহু কারণ আছে, প্রত্যেকটি কারণ আমরা তো অনুষ্ঠান থেকে বলি, তবে আরেকটি কারণ আছে, বহু মানুষ এখানে এসে কিন্তু উপকৃত। তো চলুন না সেরকম কিছু মানুষের কথা শুনি এবং অবশ্যই নিজেদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলি। দেখে নিই, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? নিবেদিতা প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালো হয়েছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যাটা আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডক্টর বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে
কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি তৃতীয়বার এসেছি। ডাক্তারবাবুর দুবারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম। করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে হলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবার? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27শে অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? ভিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাস ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে। আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসেছেন এবং খুব তাড়াতাড়ি ভালো হয়েছেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মাধ্যমে তারা প্রমাণ পেয়েছেন যে আগের থেকে তারা কতটা ভালো আছেন। এমনও হয়েছে বহু বছর অন্য কোথাও ট্রিটমেন্ট করেছেন, বিন্দুমাত্র রেজাল্ট পাননি, তারাও এসে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ভালো হয়েছেন। এরকম ভালো খবর তো অবশ্যই থাকবে। তার পাশাপাশি আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম। যখনই সুগার নিয়ে কথা বলি আমি জানি আপনার টেনশন কিন্তু একটু একটু করে বাড়তে থাকে, তবে টেনশন বাড়াবেন না। টেনশন বেড়ে গেলেও কিন্তু সুগার আসার সম্ভাবনা থাকে। আজকে এই সিমটমগুলোই আমরা আরো একবার শুনবো, কারণগুলো একটুখানি আমরা ডক্টর ভাদুরীর থেকে শুনবো যে কি কি কারণে সুগার হয়, বা সুগার যে আমার এলো তার সিমটমগুলো কি কি, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সিমটমগুলো নিয়ে একটু বলি, তাহলে সবাই একটু সতর্ক হতে পারবেন। যেই কথাগুলো আগে বলছিলাম যে খুব তেষ্ণা পেতে পারে, খুব ইউরিন পাস হতে পারে বারে বারে, আবার এটা দেখা যাচ্ছে যে খিদে পেতে পারে। এগুলো হচ্ছে প্রিলিমিনারি স্টেজে, কিন্তু এগুলো দেখা যায়। যখন ওটা ক্রনিক হতে থাকে, মানে পুরনো হতে থাকে, তখন দেখা যায় যে কোথাও কেটে গেলে সেটা শুকোতে চায় না, এটা একটা বড়। কোথাও ইনফেকশন হওয়া শুরু হচ্ছে, মানে দেখা যাবে যে স্কিনটা খারাপ হচ্ছে, ড্রাই হচ্ছে, চুলকোচ্ছে, এগুলো তো থাকে। তার পাশাপাশি নতুনভাবে ইনফেকশন বিভিন্ন জায়গায় হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। তারপরে আবার দেখা যায় অনেকের
যে ওজন হঠাৎ করে কমে যাচ্ছে, হঠাৎ করে ওজন একটু কমে গেল, যেটা ধরুন আরও কেউ এতদিন সে মোটা হিসাবে ছিল, হঠাৎ দেখলো গেল 5 কেজি 4 কেজি ওজন কমে গেল, সে যেরকম খাদ্য খাবার খাচ্ছিল সেরকমই হচ্ছে। আবার এটাও দেখা যায় যে নার্ভের সমস্যা, হাতে পায়ে ঝিনঝিন করছে, অনেক সময় দেখা যায় কোনো বোধ শক্তি নেই, মনে হয় আরে আমার এই আঙুলটা টিপলেও বুঝতে পারছি না, মহিলারা যখন কাজ করতে যাচ্ছে বলছে না আমার এখানটা তো কোনো সার নেই মনে হচ্ছে, এগুলো কিন্তু সিমটমগুলো আছে। তার সাথে সাথে দেখা যায় আরও যখন দিনের পর দিন আমরা সেটার সঠিকভাবে আমাদের ওই সিস্টেমটা কাজ না করে, শুধু আমরা ওষুধের ওপরে ডিপেন্ড করে আছি, লং রানে দেখা যাবে যে কিডনি এফেক্ট হচ্ছে, খুব বাজেভাবে কিডনি এফেক্ট হয়, কিডনির ক্ষতি হয়ে যায়, সিকেডির পেশেন্ট হয়ে যায়, ক্রনিক কিডনি ডিজিজ। এই পেশেন্টের মানে কিডনির বিশাল বড় সমস্যা, যেখান থেকে হয়তো আস্তে আস্তে পরের দিকে তারা ডায়ালিসিসের দিকেও চলে যেতে পারে, হার্টের সমস্যা হয়ে যায়, স্ট্রোক হতে পারে। এরকম কিন্তু কোনোটাই কিন্তু আমি যেগুলো বলছি আপনাদের ভয় দেখানোর জন্য না, আপনাদের সাবধান করার জন্য। কারণ আজকে যদি এটাকে নেগলেক্ট করা হয়, আর মানুষ সুগার সম্বন্ধে বুঝতেই পারে না, কারণ দেখা যাচ্ছে সে মানে অন্য কিছু হলে কি হয় যে একটা আপনার কেটে গেলে আপনি বুঝতে পারছেন যে আমার পা কেটেছে, এটা ব্যান্ডেজ করাতে হবে, ওষুধ দিয়ে ওটাকে সারাতে হবে, কিন্তু আপনার পেট ব্যথা হলে আপনি সেই ব্যথাটা কি কারণ হচ্ছে আপনি জানতে পারেন, কিন্তু সুগার হয়েছে কিনা এটা কিন্তু আমরা সবসময় চট করে খেয়াল রাখতে পারি না। আর খাদ্য খাবার থেকে এর যেহেতু একটা এফেক্ট, বিশাল বড় এফেক্ট, তার জন্য কিন্তু আমাদের এই সতর্কতাগুলো মেনে অল্প থাকতে কিন্তু আমাদের এই রোগটাকে সারিয়ে নিতে হবে ডাক্তারবাবুদের কাছে এসে। একদম, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা রিপোর্ট করলেন, কেউ বলেছে বলে একটু করে দেখি, দেখলেন আপনার 600 সুগার, এরকম কিন্তু হয়। তাই কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা যারাই আসেন তারা কিন্তু বলেন একটা 30 বছরের পর আফটার 30 হয়তো বছরে 2 বার আপনি একবার সুগার টেস্ট করে নিন, সুগারের বাড়ন্ত পর্যায়ে পৌঁছতে দেবেন না। কে আছেন একটু শুনে নেব। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি নেহাটি থেকে বলছি, কৃষ্ণা দত্ত। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? বলছি আমার না খুব কান চুলকোয়, এত কান চুলকোচ্ছে, দুটো কানই খুব চুলকায়। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। আচ্ছা, কান চুলকোচ্ছে মানে এটা কি পার্টিকুলার কোনো একটা সিজনে চুলকোয় নাকি সব সময় চুলকোচ্ছে? না, প্রায় মাস 4-5 ধরেই চুলকোচ্ছে, 4-5 মাস হয়ে গেল। আচ্ছা, শুধু কান চুলকোচ্ছে? হ্যাঁ, শুধু দুটো কানই খুব চুলকোয়, মানে বাদ দিয়ে ক্লিপ দিয়ে মানে জোরে জোরে চুলকোতে লাগে। আচ্ছা, মানে কানের ভেতরে হচ্ছে সমস্যা? ভেতরেও চুলকায়, আবার এই বাইরের লতি বাইরে এগুলো এরকম করে ডলতে লাগে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি চুলে কোনো রকম ডাই ইউজ করেন, কালার বা ডাই? চুলে কালার করি কিন্তু খুব কম, হয়তো 3 মাস 4 মাসে একবার করি। আচ্ছা, এটা কালার করলে না করলেও তার মানে আপনার এই চুলকনিটা হচ্ছে আর কি, ঠিক আছে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আমি একটু আগেই বলছিলাম এই চুলকনির প্রবলেমটা হওয়া বা কিছু, এগুলো অনেক রকম কারণে হতে পারে। অনেক সময় সিজনালি হয়, কেন তো যেখানে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে, অনেক সময় দেখে বোঝা যায় না, শুধু দেখা যাবে চুলকোলে লাল হয়ে গেছে, অ্যালার্জেটিক রিয়াকশান হতে পারে সেখানে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে সুগার থেকে, তো আমি ইচিংয়ের কথাটা বললাম, স্কিন ড্রাই হয়ে গেলে দেখবেন সেখানে জলের পরিমাণ, আর্দ্রতা কমে যায় স্কিনের ওপরে, এবং সেখান থেকে ড্রাইনেসের জন্য চুলকনি কিন্তু শুরু হয়ে যায়। তো আপনার কোনটা হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু আপনার অবশ্যই আমাদের ডাক্তারবাবুদেরকে এসে দেখাতে হবে, এনবিপিতে আসতে হবে, একটা হেল্পলাইন নাম্বারে কল করে এই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। কোনো সিমটম যেগুলো আমরা এখানে টিভিতে আলোচনা করি সেগুলো থাকলে ফেলে রাখবেন না, একবার ডাক্তারবাবুদের দেখাতে কোনো তো অসুবিধে নেই। যদি দেখা যাচ্ছে সেটা খুব সামান্য কিছু, অল্পতেই সেরে গেল, তাহলে তো আপনি বেঁচে গেলেন যে বড় রোগের হাত থেকে। কিন্তু সেটাকে আপনি নেগলেক্ট করলেন। এই যে আপনার চুলকোচ্ছে, আপনি বললেন 3-4 মাস, মোটামুটি 5 মাস মতো আপনার চুলকোচ্ছে বলছেন। যদি এরকম কন্ডিশন হয় তাহলে 5 মাস আপনি ওটা ফেলে রেখেছেন, এখন হয়তো ওটা আপনার আস্তে আস্তে বাড়ছে বলে আপনি ফোন করে আমাদের থেকে জানতে চাইলেন কি সলিউশন আছে। আয়ুর্বেদাতে কিন্তু সব রকম রোগের চিকিৎসা সম্ভব, এবং সেখানে কিন্তু শুধু সিমটোমেটিক রিলিফ না, মানে আপনার যেটা বাইরে থেকে আপনি ফিল করছেন বা দেখতে পাচ্ছেন সেটা সারিয়ে দেওয়া না, মানে ব্যথা হলো ব্যথা কমিয়ে দিলেন, ঘুম হচ্ছে না ঘুম কমিয়ে দিলেন, ওরকম না, ওষুধ দিয়ে ঘুম কমিয়ে দেওয়া ওইরকম, মানে ঘুম বাড়িয়ে দেওয়া ওরকম ব্যাপার নয়, একদম গোড়ায় গিয়ে তার চিকিৎসা করা হয়। কেন সেই সিমটমটা আপনার এসছে, কেন ঘুম হচ্ছে না, বিভিন্ন কারণ থাকে। আপনার জোর করে আপনাকে একটা ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার থেকে, তার থেকে অনেক বেশি উপকার এবং অনেক বেশি সায়েন্টিফিক এবং অনেক বেশি হেলদি আমি বলবো, সেটা হচ্ছে আপনার যে কারণে ঘুমটা আসছে না
সেই কারণটাকে যদি নির্মূল করা যায় অটোমেটিক আপনার ঘুম হবে। আপনি যখন খুব ছোট ছিলেন তখন অটোমেটিক ঘুমাতেন, দিনের পর দিন কোনো একটা তো মানে কারণ বেরিয়ে এসছে যেই কারণের জন্য আপনার ঘুমটা আসছে না, তাহলে সেই কারণটাকে যদি আমরা মুছে ফেলতে পারি তাহলে অটোমেটিক দেখবেন যে আপনার আবার আগের মতো ঘুম হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকজনকে একটা কথা বলবো যে এনবিপিতে আপনারা আসুন, একবার আসুন, এসে দেখুন এখানের সিস্টেম, দেখুন এখানের যে প্যানেল অফ ডক্টরস আছে তাদের দেখুন, তাদের সাথে যখনই আপনি কথা বলবেন আপনি বুঝতে পারবেন তাদের অভিজ্ঞতা, এবং তাদের এখানে খুব ক্রিটিক্যাল যখন কোনো এক পেশেন্ট আসে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়, রিসার্চ হয়, এবং সব অভিজ্ঞ ডাক্তারদের মতামত সেটা নিয়ে কিন্তু একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়। এখানে ওষুধের সাথে সাথে কিন্তু পঞ্চকর্মার ব্যবস্থা আছে। পঞ্চকর্মা আয়ুর্বেদের এমন একটা পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে কিন্তু বাইরে থেকে এবং ভেতর থেকে আপনাকে টক্সিন মুক্ত করা হয়, মানে বিষাক্ত মুক্ত, মানে বিষ মুক্ত করা হয়, মানে আপনাকে শোধন করা হয়, আপনার শরীরকে শোধন করা হয়। যখন আপনার শরীর শোধন হয়ে যাবে মানে একদম খারাপ জিনিস থেকে আপনার শরীর মুক্ত হয়ে গেল, অটোমেটিক দেখবেন আপনার শরীরের প্রত্যেকটা কোষ সঠিকভাবে ফাংশন করছে। যখন সেটা করবেন আপনি সুস্থ মানুষ, আপনার কোনো সারা জীবন ধরে ওষুধ খেতে হবে না। একদম। আসলে এনবিপিকে যে সকলে এত ভালোবাসছে, এত চিনছে, এত বিশ্বাস করছে, তার তো কিছু প্লাস পয়েন্ট থাকবে। এগুলোই কিন্তু প্লাস পয়েন্ট যে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক এখানে রয়েছে, যেটা অন্য সংস্থায় কিন্তু দেখা যায় না যে এতজন অভিজ্ঞ চিকিৎসক নিয়ে কোনো সংস্থা চলছে। অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে যেটাও অনেকের কাছে নেই, এবং পঞ্চকর্মা ডিপার্টমেন্ট যেটা ডক্টর বললেন, এবং এটাও কিন্তু ওই দক্ষিণ ভারতে এরকম কিছু ভালো পঞ্চকর্মা ডিপার্টমেন্ট হয়তো রয়েছে, কিন্তু সেটা কিন্তু আবার নিয়ে এসছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অর্থাৎ আমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দারা হই বা আমরা যদি এদিককার ওয়েস্ট বেঙ্গলটা যাদের কাছাকাছি, আমার মনে হয় এনবিপির পঞ্চকর্মাতে আপনারা যে ফেসিলিটি বা যে জিনিসগুলো পাচ্ছেন সেটা কিন্তু অন্য কোথাও পাচ্ছেন না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। কে বলছেন? সুজয় দাস। কোথা থেকে বলছেন সুজয় বাবু? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? সমস্যা হচ্ছে আমার না, মানে আগে শীতকালে খুশকি খুশকি হতো, চুল উঠতো, এখন দেখছি গরমকাল সব সময় খুশকি হচ্ছে, চুলও উঠছে প্রচন্ড পরিমাণে। আচ্ছা আচ্ছা, আপনি কি স্মোক করেন খুব বেশি? একটু করা, খুব বেশি না, মানে মোটামুটি। আর আপনার এজ কত? 34। 34। আপনার মেন্টাল স্ট্রেস কেমন, মানে ওয়ার্ক প্রেসার কেমন, যেটার জন্য হয়তো মানসিক চাপ আসতে পারে? প্রেসার আছে। আচ্ছা, আপনি রাত্রে কতক্ষণ ঘুমোন এবং কটায় ঘুমোতে যান? একটু লেট নাইট হয়। আর কতক্ষণ আপনি ঘুমোন? 6-7 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আপনার ফুড হ্যাবিটের মধ্যে কি 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 ধরনের খাদ্য খাবার থাকে? স্যার সব মিলিয়ে থাকে, মানে খাবার যখন অফিসে তো বাড়ির খাবার নিয়ে যায়, ফাস্ট ফুডও হয়। হ্যাঁ, আর আপনার হজমটা কেমন হয়, মানে স্টুল ক্লিয়ার হয়? এটা একটু সমস্যা আছে, হজম ঠিকঠাক ভাবে হতে যায় না। ঠিক আছে, আপনি কোনদিন ঠিক খায়, কোনদিন ঠিকঠাক হয় না। আচ্ছা, আপনার খুশকির প্রবলেমটাও রয়েছে সাথে। এটাই এখন চুল উঠছে, খুশকি হচ্ছে। আগে শীতকাল হতো, এখন সব সময় হচ্ছে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। দেখুন, আমাদের যে মাথার মধ্যে চুল আছে তার মধ্যে খুশকি যখন হয়, খুশকির একটা ধর্ম হচ্ছে যখনই মাথায় খুশকি থাকবে, মানে খুশকি কিছু ডাইরেক্ট আমি ওরকম রোগ হিসাবে বলবো না, কিন্তু এটা একটা কন্ডিশন যেটার থেকে কিন্তু আমাদের চুল ড্যামেজ হয়। ঠিক আছে, দেখবেন যাদের মাথায় খুশকি আছে স্ক্যাল্পটা কিন্তু খুব পরিষ্কার থাকবে না। যখন আপনি হয়তো শ্যাম্পু করছেন, আপনি হয়তো মানে খুশকির শ্যাম্পু ইউজ করছেন, তার এফেক্ট কিন্তু বেশিক্ষণ থাকবে না। ঠিক আছে, আবার দেখবেন পরের দিনই আবার খুশকি পড়ছে, হয়তো সেই দিন পড়লো না, পরের দিন আবার পড়ছে। এগুলো কি হয়, আমাদের যে স্ক্যাল্পের যে স্কিনটা সেগুলো ড্রাই হয়ে যায় এবং সেগুলো ফ্লেক্স হিসাবে দেখবেন যে পড়ছে। আবার অনেকের দেখা যায় খুশকিটা খুব চিটচিটে থাকে, মানে স্ক্যাল্পটা খুব অয়েলি এবং তার সাথে ওই ড্যান্ড্রাফগুলো মিশে একটা চিটচিটে ভাব, আপনি নখ দিয়ে টানলে দেখবেন ওটা নখের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক আছে, এই খুশকিগুলো কিন্তু দুটো কাজ করছে। একটা হচ্ছে আমাদের যে চুলের গোড়াগুলো সেগুলো পরিষ্কার রাখতে দিচ্ছে না, এবং চুলের গোড়া যখন নোংরা থাকবে কিন্তু আমাদের চুলটাকে ড্যামেজ করবে, তার জন্য চুল কিন্তু পড়তেই পারে। ঠিক আছে, এটা একটা কারণ। তাহলে আমার কি করতে হবে, চুলের খুশকিটা পার্মানেন্টলি ঠিক করতে হবে। আমাদের শীতকালে কেন সাধারণত বেশি দেখা যায়, কারণ শীতকালে স্কিন ড্রাই হয় বেশি। ঠিক আছে, ময়েশ্চার কন্টেন্ট কমে যায় স্কিনের মধ্যে, তার জন্য আমাদের চুলে দেখা যাবে যে সেখানে ড্যান্ড্রাফটা বেশি হচ্ছে। এবার দেখুন, ওটা সিজনাল, যেই চলে গেল তারপরে হয়তো আপনার আর থাকলো না, কিন্তু আপনার যখন এটা থাকছে এবং তার সাথে সাথে চুলের পড়ে যাওয়াটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, তাহলে একটা টাইমে কিন্তু আপনার চুলের গোড়া নষ্ট করে দিলে কিন্তু দেখা যাবে সে জায়গা থেকে আর চুল উঠবে না।
এবার অল্প বয়সেই যদি আপনার অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যায় আর গোড়া থেকে নতুন চুল না গজায়, তাহলে কিন্তু দেখা যাবে আপনার বল্ডনেস চলে আসছে, টাক পড়ে যাচ্ছে। এবার এর জন্য কিছু কিছু কারণও আছে, ইন্টারনাল কারণ আছে। দেখুন, যদি কারো খুব বড় বেশি অসুখ হয়ে থাকে তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। কিছু হাই পাওয়ার মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু অনেক সময় চুল পড়ে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন হয়তো সেগুলো দামি খাবার, কিন্তু কতটা নিউট্রিশন আছে তার মধ্যে, পুষ্টিগত মান কতটা ভালো, যেটা আপনার চুলের জন্য দরকার, এগুলো দেখতে হবে। আপনার লাইফস্টাইল দেখুন, অতিরিক্ত স্ট্রেস থেকে হরমোনাল ইমব্যালেন্স হয়, সেখান থেকে কিন্তু আমাদের চুল পড়তে পারে। আপনার রেস্ট, বডি যখন নিজেকে রিপেয়ার করে কখন, যখন সে ঘুমোতে থাকে, তার জন্যই কিন্তু আমাদের রাত্রে রেস্টটা প্রয়োজন। সারা জীবন ধরে এটা দরকার, কারণ আমাদের বডি রিপেয়ারের দরকার আছে, কারণ যেটা ড্যামেজ হয় সেটা রাত্রে রিপেয়ার হয়। এবার সেটা যদি আমি লেট নাইট করি তাহলে আমার যে মানে মিড নাইটে যে ঘুমটা সেটা নষ্ট হচ্ছে, অটোমেটিক আমার শরীর কিন্তু রিপেয়ার করতে পারছে না। তাহলে এই যে ব্যাপারগুলো, এই লাইফস্টাইল মডিফিকেশান কিন্তু আমাদের দরকার। আপনার কাজের ধরনটা যেরকমই হোক চেষ্টা করুন আস্তে আস্তে এগুলো রিভার্স করতে। সবচেয়ে ভালো যেটা করতে হবে, আপনার চুলটাকে ঠিক রাখতে গেলে আপনার একবার আসতে হবে। আপনি ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় আসছে চেম্বারে আমাদের এনবিপির ডক্টরসরা, সেখানে আপনি একটা বুকিং নিয়ে নিন, সেখানে গিয়ে দেখান। আপনার খুশকির প্রবলেমটা তো চলেই যাবে এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশানের ওনারা আইডিয়া দিয়ে দেবে কীভাবে আপনি সিস্টেমেটিকলি চেঞ্জ করবেন আপনার নিজের টাইমটা ম্যানেজ করে, যাতে ভবিষ্যতে আর অন্য নতুন কোনো রোগেরও আপনার সৃষ্টি না হয়। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি চিড়িয়ামোড় থেকে দেবলীনা বলছি। হ্যাঁ বলুন দেবলীনা, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে দুটো সমস্যা আমার ফেস করছি আমি। সেটা হচ্ছে মানে আমার না প্রচন্ড পরিমাণে হোয়াইট ডিসচার্জ হচ্ছে আর তার সাথে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। 27। আচ্ছা, আপনার ফিজিক্যাল স্ট্রাকচার কেমন? আপনি কি খুব লিন এন্ড থিন নাকি ওভারওয়েট? স্লিম, একদম একদম স্লিম ছিল। আপনার ওজনটা জানা আছে? হ্যাঁ, আমার 46। 46। হাইট কত? 5.3। আচ্ছা আচ্ছা, আপনার কাজকর্মের ধরনটা কেমন? মানে আমার কাজকর্ম ধরন বলতে মানে এমনি প্রেসার তোলা হানা টানা এইসব কিছু না, সেটা আমার ম্যাক্সিমাম কাজটা পরে ক্যামেরার সামনে, এরকমই আমার কাজের। আচ্ছা, আপনার খাওয়া দাওয়াটা ঠিক করেন না, খেতে ইচ্ছে করে না, বা মানে সব রকম খাবার পছন্দ করেন না, এরকম ব্যাপার রয়েছে? না, খাবার দাবার সব রকমই পছন্দ করি, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে একটা খাওয়াটা অনিয়া, মানে হয়তো লাঞ্চ করতে ইচ্ছে করছে না, এরকম একটা মাঝে মধ্যে হয় এটা। আচ্ছা, স্টুল ঠিক মতো পাস হয়? হয়, কিন্তু ওটাও মাঝে মাঝে প্রবলেম হয়, মানে ওই বেগ আছে কিন্তু ক্লিয়ার হতে চায় না। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার রাতের ঘুম কেমন হয়? ওটা ভালো, ওটা মানে যখনই আমি ঘুমাই না কেন, সে আমার যদি প্রচুর লেট নাইটেও ঘুমাই, ঘুমটাও ভালো হয়। আচ্ছা, আর আপনার চুলটাও খুব বেশি পড়ে যাচ্ছে আজকাল? হ্যাঁ, হেয়ার ফলটা প্রচন্ড পরিমাণে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যেটা আপনি বললেন ম্যাডাম, আপনার দুটো প্রবলেম, একটা হচ্ছে এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, আর একটা হচ্ছে আপনার হোয়াইট ডিসচার্জটা বেড়ে গেছে। দেখুন, দুটো ব্যাপার আছে। আমাদের কিন্তু ইমিউনিটি বলুন বা ফিজিক্যাল মানে স্ট্রাকচার বলুন, তার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার যেটা ওয়েট সেটা হচ্ছে আপনি আন্ডার ওয়েট আছেন, ঠিক আছে, বিলো ওয়েট। এবার তার মানে কি আপনার কিন্তু শরীরে যতটা ওজন মানে থাকা দরকার ততটা নেই, তার মানে আপনার মাসেল গ্রোথও কিন্তু ততটা নেই। তার জন্য আমি বললাম আপনি কি খুব রোগা না চেহারা একটু মোটা সোটা, তার মানে আপনার মাসেল গ্রোথটা নেই। আমাদের মোটা হয়ে যাওয়া মানে হেলদি নয়, প্রপার মাসেল গ্রোথ থাকা উচিত, একটা স্ট্যান্ডার্ড ওয়েট যেটা থাকে সেটা থাকা উচিত। সেটা কখন রোগা হয়ে যাওয়াটাও কি ঠিক নয়? না না, একদম ঠিক নয়। আচ্ছা, নরমাল যেটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকা উচিত সেটাই কিন্তু প্রত্যেকটা মানুষের হেলদি ওয়েট যেটা আমরা বলি থাকা। এবার সেটা কিভাবে হবে? দুটো তিনটে। একটা হচ্ছে আপনার ফুড হ্যাবিট, আপনি যে খাদ্য খাবারগুলো খাবেন তার মধ্যে এমন কিছু খাদ্য খাবার থাকতে হবে, নিউট্রিশনাল ভ্যালু থাকতে হবে যাতে আপনার চেহারাটা ভালো হয়। দ্বিতীয়ত আপনার লাইফস্টাইল, যে আপনি কারো স্ট্রেসের প্রবলেম থাকে, ঘুম ঠিক মতো হয় না, সেগুলো হয়। এবার যেটা হোয়াইট ডিসচার্জটা বেড়ে গেছে, এটা থেকে এটা কিন্তু দুটো সাইন। সেখানে যদি দেখা যায় খুব ইনিশিয়াল স্টেজে এটা রয়েছে, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু খাদ্য খাবার ঠিকঠাক মতো খেলে সেটা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এটা যদি লং টার্ম ধরে হচ্ছে তাহলে কিন্তু আপনার নতুন নতুন রোগ আসার চান্সেস অনেক বেড়ে রয়েছে। আপনার কিন্তু গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু এসে যাবে, তার জন্য সাবধান। একটাই কথা বলবো, ওটার থেকেও কিন্তু হেয়ার ফল এক্সেসিভ হতে পারে, ঠিক আছে, অপুষ্টি কারণেও কিন্তু হতে পারে। মানে হয়তো আপনি দামি খাবার খাচ্ছেন, দামি খাবার খাওয়া মানে হেলদি খাবার না, ঠিক আছে।
প্রপার নিউট্রিশন যার মধ্যে থাকবে সেই ধরনের খাদ্য খাবার খেতে হবে। আপনি ডিলে না করে, এটা কিন্তু আজকাল মহিলাদের একটা বড় সমস্যা, যে হোয়াইট ডিসচার্জটা যেটা বেড়ে যায় এক একজনের অতিরিক্ত মাত্রায় হয়, কিন্তু সেখানে অনেক সময় একটা পাঞ্জেন্ট স্মেল থাকে, সেটার কালার চেঞ্জ হয়ে যায়, হোয়াইট থেকে আস্তে আস্তে অন্য কালার হয়, সেগুলো কিন্তু ওয়ার্নিং সাইন, সেখানে কিন্তু অন্য বড় রোগও চলে আসতে পারে। তার জন্য অবশ্যই তাড়াতাড়ি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। খুব বেশি দূর নেই, আপনার ওখান থেকে মধ্যমগ্রামটা খুবই কাছে হবে, তো ওখানে গিয়ে আপনি ডক্টরদেরকে দেখান, ওনারা আপনাকে প্রপার গাইড করবে যে কী মেডিসিন আপনার নেওয়া উচিত, ওনারা সেটা বলে দেবে। যদি পঞ্চকর্মার দরকার হয় ওনারা সাজেস্ট করবেন। একদম টোটাল কিন্তু আপনাকে রিফর্ম করা যেতে পারে। আপনার যে কন্ডিশন আছে এখন, আপনার স্বাস্থ্য সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন করে দেওয়া যেতে পারে, যেখানে আপনার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি পুরো কিন্তু একটা কি বলবো কন্ডিশনিং হয়ে যেতে পারে, রিভার্স হয়ে যেতে পারে আপনার যা এখন কন্ডিশন আছে তার থেকে। আপনি কিন্তু সম্পূর্ণভাবে এটার থেকে কিন্তু রিলিফ পেয়ে যেতে পারেন। আর লাইফ টাইম এটার জন্য ওষুধ খেতে হবে না। আয়ুর্বেদাতে আমাদের এনবিপিতে এমন ব্যবস্থা আছে, ওষুধের গুণাগুণ এত ভালো, ওয়ে অফ ট্রিটমেন্ট এত ভালো যে আপনি কিন্তু সুস্থ হবেন, সুস্থ পার্মানেন্টলি কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন। আর এনবিপিতে মহিলাদের অর্থাৎ গাইনো প্রবলেমের কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। পিরিয়ডস নিয়ে কোনো যদি সমস্যা থাকে, বা পিসিওডির যদি কোনো সমস্যা থাকে, ইনফার্টিলিটির যদি কোনো সমস্যা থাকে, বা এই যে লিউকোরিয়ার প্রবলেম যদি থাকে, বা আপনার যে কোনো ব্রেস্ট ওরিয়েন্টেডও যদি কোনো প্রবলেম থাকে, সব কিছুর জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে। লেডি ডক্টররাও কিন্তু রয়েছেন। যদি আপনার মনে হয়, যদিও চিকিৎসকের কিন্তু মেল ফিমেল বলে কোনো জেন্ডার হয় না, তবু যদি আপনার মনে হয় যে আমি কোনো ফিমেল লেডি ডক্টরকেই দেখাবো, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাগনাট থেকে বলছি। আচ্ছা, কি প্রবলেম? আমার স্বামী ছিল। স্বামীর কি প্রবলেম? স্বামীর গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার? হ্যাঁ। আচ্ছা, কত বছর আগে ধরা পড়েছে? এই 15 বছর। হ্যাঁ, 15 বছর। 15 বছর ধরে গ্যাস্ট্রিক আলসার নিয়ে উনি বেঁচে আছেন। আচ্ছা, ওনার কি আলসার এখনো রয়েছে, তাই তো? হ্যাঁ, আছে বলেই তো মানে শরীরে কষ্ট হচ্ছে। বমি টমি কি হয় ওনার? হ্যাঁ, না না, বমি হয় না। ব্যথা হয় পেটে? না, পেটের যন্ত্রণা নেই, ব্যথা নেই, বমি নেই। আচ্ছা, তাহলে আলসার হয়েছে তাহলে বুঝলেন কিভাবে? ওই ইউনিস্কোপি করা হয়েছিল। আচ্ছা, তখন আলসার। তারপরে খাদ্য খাবারের ধরন বদলেছে? একদম একদম। আচ্ছা, এখন ওনার কি অসুবিধা হচ্ছে? এখন মাথা প্রেসার হচ্ছে, সারা শরীরে পুরো বডিতে প্রেসার হচ্ছে। হোল বডিতে প্রেসার হচ্ছে মানে কি ব্যথা করছে? না, ব্যথা যন্ত্রণা কিছু না, প্রেসার হচ্ছে, মানে হাঁটতে গেলে এখান থেকে মানে একা দূরে যেন নিয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মাথা ঘোরায়, তার মানে হাঁটতে পারছে না সঠিকভাবে, ঠিকভাবে। মানে হাঁটতে গেলে পা টলে যাচ্ছে, একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, তাই বলছেন তো? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে এটাকে বলে গেট ইনস্টেবিলিটি। গেট ইনস্টেবিলিটি মানে হচ্ছে আপনার যে হাঁটার যে ধরনটা সেটা স্টেবল না। আমরা যেমনি সুস্থভাবে হেঁটে যাই সেভাবে হাঁটতে পারছে না, মাথা টলে যাচ্ছে। এটা কিন্তু সাধারণভাবে যদি রেগুলার, মানে অনেক সময় দেখা যায় গ্যাস থেকে এগুলো হয়। ধরুন খাদ্য খাবার হজম হচ্ছে না, কনস্টিপেশনের প্রবলেম, সেখান থেকে গ্যাস হচ্ছে, মাথা টলছে কখনো কখনো। কিন্তু যখন দেখা যাচ্ছে এটা যদি সব সময় থাকে, তাহলে কিন্তু অন্য কোনো রোগের একটা কারণ হতে পারে। সেখানে কিন্তু দেখা যায় নার্ভজনিত রোগ হতে পারে, মাসেলজনিত রোগ হতে পারে। তো সেগুলোর জন্য কিন্তু ফেলে রাখবেন না। 15 বছর উনি একটা রোগ নিয়ে ভুগছেন, সেটা ক্যারি করছেন, সেটারও যদি কোনো সিমটম দেখা দেয় সেটাও কিন্তু বেরিয়ে আসবে যে যখন আপনারা আসবেন আমাদের এখানে ট্রিটমেন্ট করাতে। এবং এই যে পা টলে যাচ্ছে, হাঁটতে পারছে না, সেটা মাথা থেকেও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে মাথা থেকে না হয় অন্য আমাদের যে মাসেল থেকে হতে পারে, বা অন্য কোনো কারণেও হতে পারে। ঠিক আছে, এটার জন্য কিন্তু প্রপার ইনভেস্টিগেশন দরকার। আর প্রপার ইনভেস্টিগেশন একজন ডাক্তারবাবুই করাতে পারবেন। ওনারা যেভাবে আপনাকে গাইড করবে, আপনি সেইভাবে করে এটার যদি ট্রিটমেন্টটা করেন, দেখবেন সেরে যাবে। এবং যখন আসবেন, শুধু মাথা টলে যাওয়ার ব্যাপারটা নয়, আপনার হাজব্যান্ডের যে এই গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমটা আছে, তার যে সব রিপোর্ট আছে সেগুলোও নিয়ে আসবেন। যদি দেখা যাচ্ছে এখনও সেখানে কোনো সমস্যা রয়েছে, ডাক্তারবাবুরা যদি মনে করেন, তাহলে সেটাও কিন্তু সেরে যাবে। ঘাবড়ানোর কিছু নেই। তবে ফেলে রাখবেন না। ফেলে রাখলে যে কোনো রোগ সেটা বড় রোগের আকার ধারণ করে, ছোট রোগটাও।
তাই সাবধান করা এটা যে কোনো রোগকে ফেলে রাখবেন না, তাকে কিন্তু ওটাকে প্রথম থেকেই সারিয়ে নেওয়ার চেষ্টা করুন যখনই ধরা পড়ছে। সেটা হয়তো আপনার 5 বছর আগের রোগও হতে পারে বা এখনই হয়তো নতুন হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন না। তার জন্য কি করা উচিত, যে সেটার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ নিন। একদম রুট কজ থেকে কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্টে একটা রোগ সেরে যায়। এনবিপি আয়ুর্বেদাতে কিন্তু সেরকমই চিকিৎসা করা হয় এবং রুট কজ থেকে তাকে সারিয়ে তোলা হয় পেশেন্টকে, যাতে সারা জীবন ধরে সেই রোগটার জন্য তার ওষুধ খেয়ে বাঁচতে না হয়। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো, যিনি আছেন তাকে একটু সময় দিতে হবে, যে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। এই নাম্বারে একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে যদি আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে যোগাযোগ করতে ইচ্ছুক হন। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, শিবপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন, বালচিগুড়িতে পাচ্ছেন, শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, আমতলাতে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন। যারা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য অবশ্যই বলবো, অর্থাৎ এন ভট্টাচার্যের সঙ্গে, তারা কিন্তু কলকাতা এবং হাওড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন, মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন, আপনারা বেলুড়ে পেয়ে যাচ্ছেন, টাউনে পেয়ে যাচ্ছেন, ল্যান্সডাউনে কিন্তু ডক্টর এস ঘোষালকেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বলবো যে ম্যাডামকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, এছাড়া আপনারা আগরতলায় পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন। ডক্টর এ হালদারকে হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া, আবার এদিকে আপনারা আরামবাগেও কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি কিন্তু রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে পাচ্ছেন। এর পাশাপাশি কয়েকটা নতুন চেম্বারের কথা নিশ্চয়ই বলবো, তবে পুরাতন চেম্বারের মধ্যে কিন্তু অবশ্যই বাংলাদেশ রয়েছে। বাংলাদেশে প্রত্যেক মাসে লাস্ট উইকে কিন্তু চেম্বার রয়েছে। নতুন চেম্বারের মধ্যে কিন্তু রয়েছে, সামনে কিন্তু রয়েছে আমাদের আসামের গুয়াহাটি, এবং সেটা 28 জুলাই কিন্তু চেম্বার রয়েছে। গঙ্গারামপুরে কিন্তু জুলাইয়ের মিডলে চেম্বার রয়েছে। আর নতুন আরেকটি চেম্বার আপনাদের জন্য অ্যানাউন্স করা হচ্ছে, সেটা হচ্ছে বনগাঁ। প্রচুর রিকোয়েস্ট ছিল, 1 মিনিট সাথে থাকুন নাহলে ফোনটা কেটে যাবে। বনগাঁয় কিন্তু চেম্বার শুরু হচ্ছে আগস্টের ফার্স্ট উইকে, কিন্তু বনগাঁয় চেম্বার রয়েছে এবং অবশ্যই কিন্তু বনগাঁ যারা যোগাযোগ করতে চাইছেন, বাল্টিগুড়িতে কবে চেম্বার আছে? আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন? বাল্টিগুড়িতে যতদূর সম্ভব আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন বুধবার করে। বুধবার বাল্টিগুড়িতে চেম্বার থাকছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9830235527 বা 37। ঠিক আছে? শুনুন, যারা চেম্বার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাইছেন তারা প্লিজ এই নাম্বারে ফোন করবেন না। চেম্বার কবে আছে, কোথায় একটু অ্যাড্রেসটা বলে দিন, সেটা আমরা এখান থেকে জানাতে পারবো না। তার জন্যই এই নাম্বারটা, যেটা টিভি স্ক্রিনে দেখুন নিচ দিয়ে যাচ্ছে, 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করুন। আপনাকে সব রকমের সব ধরনের সহযোগিতা করে দেওয়া হবে। যদিও আজকে হাতে সময় একদম কম, শুধু একেবারে 1 মিনিটের মধ্যে একটা উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের স্কিনকে সব থেকে বেশি ভালোবাসি বোধহয়। তো স্কিন, আমার যদি সুগার বা ডায়াবেটিস ধরা পড়ে তাহলে কি আমার স্কিন খারাপ হতে পারে? অবশ্যই আমাদের স্কিন কিন্তু খুব ভালো, মানে খুব এফেক্ট করে যদি আমাদের ডায়াবেটিস থাকে। সেখানে বললাম যে পিগমেন্টেশনও আসতে পারে, যেটা বলছিলাম আগে, তার সাথে কিন্তু ড্রাই হয়ে যাবে, রিঙ্কেলস পড়ে যেতে পারে অল্প বয়সেই। তো এগুলোও কিন্তু কারেকশন করার দরকার আছে এবং এগুলো করা যায়। এনবিপিতে কিন্তু তার ব্যবস্থা আছে যাতে প্রিম্যাচিওর এজিং যাতে না হয়ে যায়, একজন বয়স হবার আগেই কিন্তু বুড়িয়ে যেতে না যায়, তার কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এই এনবিপিতে। আমাদের এনবিপিতে সব ধরনের ট্রিটমেন্ট হয়। তো স্কিনের ট্রিটমেন্ট, হেয়ারের ট্রিটমেন্টের কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যে স্কিন কালো হয়ে যাচ্ছে, মুখে মেচেদা এসছে, তারপরে দেখা যাচ্ছে যে আপনার চুল পড়ে যাচ্ছে, একটু স্কিনটা রিঙ্কেলস চলে এসছে, মানে কুচকে যাচ্ছে, কোনো গ্লো নেই মুখের মধ্যে, তারাও কিন্তু আমাদের এখানে যোগাযোগ করলে দেখতে পাবেন যে এইখানে ট্রিটমেন্ট নিয়ে আপনার আস্তে আস্তে আগের যে গ্লোটা বা আগের যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফিরে পাবে। এবং ডক্টর ভাদুরীকে আমিও বহু বছর ধরে চিনি, সেখানে কিন্তু আপনার হাত ধরে বহু মানুষ, ওই যে আমাদের মেয়েদের একটা আকাঙ্ক্ষা থাকে যে সহজে কেউ যেন আমার বয়সটা না ধরতে পারে, যেন অনেক দিন পর্যন্ত আমি ইয়াং থাকি, সেটা কিন্তু এক্সপার্ট আমরা বলতে পারি ডক্টর ভাদুরী। তাই স্কিন ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম, হেয়ার ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের জন্য এনবিপিতে যোগাযোগ করুন। অবশ্যই ডক্টর ভাদুরীর মতন অভিজ্ঞ মানুষরা কিন্তু রয়েছেন, ডক্টররা রয়েছেন, যারা আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করবেন। এই বিষয় নিয়ে কথা দিচ্ছে, আবার পরবর্তী কোনো একটি এপিসোড আমরা আলোচনা করব, যদি আজকে হাতে সময় একদম নেই। অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর
ভাদুরীকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।